বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরগা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রবিউল আলম রিপন, সহকারী শিক্ষক, সরগা বালিকা উচ্চ বিদ্যালয়, সোনামুড়ি, নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ক্লাসটি করার জন্য তোমাদের প্রয়োজনীয় বই, খাতা, কলম ইত্যাদি নিয়ে মোবাইল ফোন অথবা ল্যাপটপের সামনে বসে পড়ো। আর যে অংশটুকু তোমাদের মনে হবে যে নোট করা দরকার, সেই অংশটুকু থেকে তোমরা ভিডিওটি বন্ধ করে অথবা স্ক্রিনশট নিয়ে রাখবে, যাতে পরবর্তীতে দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই ক্লাসে একটু বলবো যে তোমরা এই ক্লাস থেকে, আজকের অনলাইন ক্লাস থেকে তোমরা তোমাদের যে বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকে অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা ছবি দেখতেছি, একটা মুরগির ছবি। আর একটা ছবি দেখতেছি, এইটা হচ্ছে প্রজাপতি, তোমরা অনেকে নাম জানো। আর একটা হচ্ছে গবাদি পশুর ছবি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো আমরা যে ছবিগুলো প্রাণীগুলোকে আমরা পরিবেশে দেখতে পাই। এখন এই পরিবেশে যে দেখা যায় এগুলাকে আমরা খালি চোখে দেখি প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, আমরা এগুলা কি করি, খালি চোখে দেখা যায়, এগুলো পরিবেশে খালি চোখে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরো কয়েকটা ছবি দেখি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ভাইরাস। এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস আমরা নাম শুনি, ইতিমধ্যে আমরা করোনা ভাইরাসের নাম অনেকবার শুনছি। আসলে আমরা এই ভাইরাসটা কি খালি চোখে দেখা যায়? হ্যাঁ, এইগুলা আমরা আসলে কি খালি চোখে দেখা যায় না, আমরা খালি চোখে দেখতে পাই না। এগুলাকে দেখার জন্য আমাদের বিশেষ কোনো যন্ত্রের দরকার হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরিবেশের যে প্রাণীগুলাকে বা যে জীবগুলাকে আমরা খালি চোখে দেখা যায় না, তাদেরকে কি বলে তোমরা বলতে পারো? হ্যাঁ, অনেকে হয়তো ধারণা করতেছো আমরা পরিবেশের যে প্রাণীগুলাকে বা জীবগুলাকে আমরা খালি চোখে দেখতে পাই না, ওইগুলাকে বলা হয় অণুজীব। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটাই হচ্ছে অণুজীব। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যে অণুজীবগুলাকে খালি চোখে দেখা যায় না, একটা কথা। তারপরে এদের নির্দিষ্ট কেন্দ্রিকা যুক্ত কোনো কোষ নেই, তাই এদেরকে কি বলে? অণুজীব বলে। আর এই অণুজীবগুলা থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, বিধায় এদেরকে আদিজীব বলা হয়। তো আমরা আজকে অণুজীবের মধ্যে দুইটা জীব, একটা হচ্ছে ভাইরাস ও আর একটা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি বলা হয় ভাইরাস ও ব্যাকটেরিয়াকে কেন আদিজীব বলা হয়, তাহলে তোমরা বলবে যে ভাইরাস ও ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না, এদের নির্দিষ্ট কেন্দ্রিকা যুক্ত কোনো কোষ নেই, তাই এদেরকে অণুজীব বলে। আর এদের থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, বিদায় ভাইরাস ও ব্যাকটেরিয়াকে আদিজীব বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমরা যে বিষয়গুলা জানতে পারবে সেগুলো হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া বৈশিষ্ট্যটা বর্ণনা করতে পারবে। আমরা যে ভাইরাস ব্যাকটেরিয়াটা এখন সম্পর্কে জানবো, তোমাদের জানাবো, সেটা সম্পর্কে তোমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বর্ণনা করতে পারবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের নাম উল্লেখ করতে পারবে। আর ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপকারী ও অপকারী ভূমিকাটা উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসি ভাইরাস সম্পর্কে। তোমরা বোর্ডে একটা ভাইরাসের ছবি দেখতে পাচ্ছ। এটাকে বলা হয় এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা। এটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা। ভাইরাসের গঠন সম্পর্কে যদি বলি, ভাইরাস মনে রাখবে যে আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তো আমরা প্রথমে এই ভাইরাসের নামকরণগুলা কোন অংশকে কি বলে সেটা একটু জেনে তোমরা রাখো। এটা আমি একটু বলি, তোমরা এটা একটু জেনে রাখো। এই যে উপরের গোল অংশ যেটা দেখতেছো সেটাকে বলা হয় মাথা। আর এই মাথার যে আবরণটা দেখতেছো এটাকে প্রোটিন, এটা প্রোটিন দ্বারা তৈরি, এটাকে বলা হয় আমিষ আবরণী বা প্রোটিন আবরণ এটা। আর এরপরে যে অংশটা দেখতেছো এটা হচ্ছে কলা বা গলা।
তারপরে যে লম্বা অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় লেজ। এরপরে লেজের নিচের দিকে মাকড়সা পায়ের মতো দেখতে যে অংশগুলো সেটাকে বলা হয় স্পর্শক তন্তু। এখন যে প্রোটিন আবরণটা বলছি মাথা, ওই প্রোটিন আবরণের ভিতরে একটা পেঁচানো, তোমরা যদি ছবিটা ভালো করে খেয়াল করো, পেঁচানো কিছু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ডিএনএ। আসলে এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মনে রাখবে নিউক্লিক অ্যাসিড দুই রকম, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে ভাইরাসের গঠনটা হচ্ছে, ভাইরাসটা আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। কোনো কারণে যদি এই আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে যায়, তাহলে তারা তাদের যে জীবনের লক্ষ্যটা আছে তা হারিয়ে ফেলে। আবার পুনরায় কখনো যদি তারা কোনো জীবদেহে এসে নিউক্লিক অ্যাসিড আর আমিষ আবরণটা একত্রিত হতে পারে, তাহলে তারা আবার তাদের জীবনের লক্ষ্যটা ফিরে পায়। ভাইরাস। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভাইরাসের আকার ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ভাইরাস দেখতে কি রকম? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যঙ্গাচিহ্ন ও পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে ভাইরাসকে দেখতে কি রকম দেখতে পারবে তোমরা? সেটা হচ্ছে গোলাকার, দণ্ডাকার, ব্যঙ্গাচিহ্ন বা পাউরুটির ন্যায় হতে পারে। এখন এই যে ভাইরাসগুলা, এদের দেহে কোনো প্রাচীর নাই। আমরা কোষ প্রাচীর, আমরা কোষের গঠন যখন পড়ছিলাম তখন তোমরা কোষ প্রাচীর পড়ছিলা। কোষের যে বাইরে যে আবরণটা, এই প্রাচীরটা প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। আর এইগুলা না থাকার কারণে ভাইরাসকে অকোষীয় বলা হয়। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কিছু নেই বলে ভাইরাসকে অকোষীয় বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ভাইরাস বলি, ভাইরাসের তো অনেক অপকারিতা। আমরা ইতিমধ্যে করোনা ভাইরাসের অপকারিতার অনেক কথা শুনছি। এখন আমরা আমি তোমাদেরকে জানাবো ভাইরাসের কিছু অপকারিতা বা ক্ষতিকর দিক। ভাইরাস মানবদেহের যে ক্ষতিটা করে, তোমরা যে আমরা সর্দি বলি, এটা ভাইরাসের কারণে হয়। তারপরে ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম ইত্যাদি ভাইরাসের কারণে মানবদেহে সৃষ্টি হয়। এর মধ্যে বসন্ত, হাম ও সর্দি বায়ুবাহিত রোগ। উদ্ভিদের ক্ষেত্রে ধান আমরা যে উৎপাদন করি, তার এক ধরনের রোগ আছে টুংরো রোগ। এই টুংরো রোগ ভাইরাসের কারণে হয়। তারপরে তামাক পাতা, যে তামাক গাছ আছে উদ্ভিদ, তামাকের মোজাইক রোগটাও ভাইরাসের কারণে হয়। তাহলে আমরা ভাইরাস সম্পর্কে যে জিনিসগুলো জানছি সেটা হচ্ছে ভাইরাসের গঠন, ভাইরাস কি কি দ্বারা তৈরি, ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়, আর ভাইরাসের অপকারিতা সম্পর্কে তোমরা জানতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসা যাক ব্যাকটেরিয়া সম্পর্কে। তোমরা এবার ব্যাকটেরিয়া সম্পর্কে ধারণা পাবে। মনে রাখবে ব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো। এই যে ব্যাকটেরিয়া আমরা বলি, ব্যাকটেরিয়া নিউক্লিয়াস যুক্ত, অসবুজ, এককোষী প্রাণী, আণুবীক্ষণিক জীব। তাহলে যদি বলা হয় ব্যাকটেরিয়াটা কি, তাহলে বলবে যে ব্যাকটেরিয়াটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, অসবুজ, এককোষী প্রাণী, আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম এই ব্যাকটেরিয়াটা দেখতে পান। ব্যাকটেরিয়ার আকারের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ব্যাকটেরিয়াকে। প্রথম হচ্ছে কক্কাস, যে ব্যাকটেরিয়াগুলোকে দেখতে গোলাকার সেগুলোকে বলা হয় কক্কাস। তারপরে হচ্ছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যাসিলাস, যে ব্যাকটেরিয়াগুলা লম্বা দণ্ডের ন্যায় সেগুলোকে বলা হয় ব্যাসিলাস। আর 3 নাম্বারটা হচ্ছে কমা, যে ব্যাকটেরিয়াগুলোকে দেখতে বাঁকানো দণ্ডের ন্যায় সেগুলোকে বলা হয় কমা। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে স্পাইরিলাম, যে ব্যাকটেরিয়াগুলো পেঁচানো
সেগুলোকে বলা হয় প্যাঁচানো আকৃতি যেগুলো, সেগুলো হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়া। তাহলে আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়া হচ্ছে 4 রকম, একটা হচ্ছে কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ব্যাকটেরিয়ার কিছু ক্ষতিকর দিক সম্পর্কে জানব। তোমরা বোর্ডে কিছু গোল গোল ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ। আমরা গোল গোল যে ব্যাকটেরিয়াটার কথা বলছিলাম সেটা হচ্ছে কক্কাস। এরা এককভাবে বা দলগতভাবে থাকতে পারে। এই কক্কাস ব্যাকটেরিয়ার জন্য তোমরা ইতিমধ্যে নিউমোনিয়া রোগের কথা শুনছো। নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লম্বা দণ্ডের ন্যায় এইখানে কয়েকটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ। এই লম্বা দণ্ডের ন্যায় যে ব্যাকটেরিয়া সেটার নাম বলছিলাম ব্যাসিলাস। আর এই ব্যাসিলাসের কারণে ধনুষ্টঙ্কার, রক্তামাশয় ইত্যাদি রোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমরা এখানে বাঁকানো দণ্ডের ন্যায় কয়েকটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ। এগুলাকে বলা হয় কমা ব্যাকটেরিয়া। আমরা যে কলেরা রোগ সম্পর্কে শুনো তোমরা, কলেরা রোগের সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা হচ্ছে কমা ব্যাকটেরিয়া। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা পেঁচানো ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ। আমরা যে বলছিলাম যে ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো আকৃতি, সেগুলো হচ্ছে স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়ার সম্পর্কে যে জিনিসগুলো জানতে পেরেছো, তোমরা এতক্ষণ পর্যন্ত যে ব্যাকটেরিয়া সম্পর্কে যে বিষয়গুলো জানতে পেরেছো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াটা কি, ব্যাকটেরিয়াটার আকৃতি কিরকম, আকৃতির উপর কয় ভাগে ভাগ করা হয়েছে, আর হচ্ছে ব্যাকটেরিয়াটার ক্ষতিকর দিক। মনে রাখবে যে এই ব্যাকটেরিয়া আমাদের কিছু উপকার করে। এবার আমরা কিছু ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে তোমাদেরকে বলবো আমি, আর তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এই উপকারিতাটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্যাকটেরিয়া আমরা যে অর্থনৈতিক একটা আমাদের উদ্ভিদ আছে সেটা হচ্ছে পাট থেকে যে আঁশ ছড়ানো হয়, পাটকে পচিয়ে আঁশ ছড়ানো হয়, এই আঁশ ছড়ানোর কাজটা করে ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়া একটা উপকারিতা। আমাদের পাটের আঁশ ছড়াতে সাহায্য করে ব্যাকটেরিয়া। তারপরে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিনি। এই যে অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করতে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তাহলে অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, বাজার থেকে যে দই কিনে আনা হয় খাওয়ার জন্য, এই দই তৈরিতে ব্যাকটেরিয়া প্রয়োজন হয়। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, জীবদেহ যে পচে যায়, এখানে তোমরা 4 নাম্বার যে ছবিটা দেখতেছো, এখানে আমাদের আবর্জনা দেখা যাচ্ছে। এই আবর্জনাগুলা যদি না পচতো তাহলে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যেত। এই যে জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে ব্যাকটেরিয়া। এছাড়া ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কোনো ক্ষেত্রে যদি কিছু কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন পাওয়ার দরকার হয় তখন ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আরেকবার বলি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বা উপকারিতা, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া পাটের আঁশ ছড়াতে সাহায্য করে, অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করে, দই তৈরিতে প্রয়োজন, জীবদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে যে ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছি তার উপর এখন তোমাদের আমি একটু মূল্যায়ন করব। তো মূল্যায়নের জন্য আমি তোমাদের একটা প্রশ্ন রাখছিলাম, সেটা হচ্ছে ভাইরাসের দেহকে অকোষীয় কণা বলা হয়। এছাড়া আরো কয়েকটা প্রশ্ন আছে, তোমরা যদি দেখো ভাইরাসের দেহ কি কি নিয়ে গঠিত। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যাসিলাস ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে মানুষের কলেরা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই উত্তরগুলা আমি আশা করি তোমরা আমার ভিডিও থেকে বা বইয়ের সহযোগিতা নিয়ে তৈরি করে নিতে পারবে। তো তোমরা প্রথমে ভিডিওটি বন্ধ করে এই প্রশ্নের উত্তরগুলা খাতাতে তৈরি করো।
তারপরে তোমরা আমার বলে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ভাইরাসের দেহকে অকোষীয় কেন বলা হয়। আমি বলছিলাম তোমাদেরকে যে ভাইরাসের কোষপ্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই, কিছুই নেই, তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়। 2 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাইরাসের দেহ কি কি নিয়ে গঠিত। আমি বলছিলাম ভাইরাস, তোমরা ভিডিও থেকে দেখতে পেয়েছো, ভাইরাসের দেহতে 2টা জিনিস নিয়ে গঠিত। দেহটা সেটা হচ্ছে প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে ভাইরাসের দেহ গঠিত। 3 নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে ব্যাসিলাস ভাইরাস মানবদেহে কি কি রোগ সৃষ্টি করে। ব্যাসিলাস ভাইরাস মানবদেহে ধনুষ্টঙ্কার, রক্তামশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে মানুষের কলেরা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারতেছো মানুষের কলেরা রোগের জন্য কমা ব্যাকটেরিয়া দায়ী। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের দেহ 2টা জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে আমিষ আবরণ বা প্রোটিন আবরণ যেটা, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 রকম, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তারপর হচ্ছে স্পর্শক তন্তু, যে আমরা ব্যাকটেরিওফাজ ভাইরাসটা তোমাদের দেখাইছি, আমি ওই ব্যাকটেরিওফাজ ভাইরাসের নিচে যে মাকড়সা পায়ের মতো দেখতে যে অঙ্গগুলো দেখতে পেয়েছো সেটা হচ্ছে স্পর্শক তন্তু। আর হচ্ছে টুমরো, এটা দানের একটা রোগ। মোজাইক, তামাক গ্যাসের একটা রোগ, যেগুলা ভাইরাসের কারণে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা বাড়িতে আসো। তো বাড়িতে তোমরা এখন জানো যে একটা মহামারী দেখা দিয়েছে, মহামারীর কারণে বাড়িতে আসো। বাড়িতে তোমরা থাকবে যাতে বাইরে যদি যাওয়া লাগে তাহলে মহামারীর কারণে, আমরা জানি করোনা ভাইরাসের কারণে বাইরে না যাওয়াটাই ভালো। যদি যাওয়া একান্ত প্রয়োজন হয় তাহলে তোমরা মাস্ক পরিধান করে যাবে। আর নতুবা এখন বাড়িতে থাকবে, তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে তোমরা বাড়িতে বসে বসে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। আর কোথায় থেকে যদি ফিরে আসো বা বাইরে গিয়ে, তাহলে স্যানিটাইজার দ্বারা হাত পরিষ্কার করে নিবে, কারণ নিজে নিরাপদ থাকা আর পরিবারকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদেরই। নিজে নিরাপদ আর পরিবারকে নিরাপদ রাখলে পরিবেশও নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, এই আশা প্রত্যাশা করে আজকের মতো ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।